সচিবালয়ের সামনে বিশৃঙ্খলাকারী প্রায় 400 আনসার সদস্য কারাগারে। কারো চক্রান্ত বাস্তবায়ন হবে না, হুঁশিয়ারি উপদেষ্টাদের। আনসারদের গোলযোগকে অশনি সংকেত বললেন মির্জা ফখরুল। নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দাবি। ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিএনপির বৈঠক। এবার ফারাক্কার 109 গেট খুলে দিয়েছে ভারত। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ সহ আশপাশের জেলায় বন্যার ঝুঁকি। দুর্গতদের পাশে সব শ্রেণী পেশার মানুষ। কোনো মন্দির পাহারা দিতে হবে না, এমন দেশ চান প্রধান উপদেষ্টা। ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আন্দোলনের নামে নাশকতা, রাষ্ট্রীয় কাজে বাধা এবং শিক্ষার্থীদের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগে প্রায় 400 আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। 3 মামলায় পর্যায়ক্রমে আরও অনেককে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আনসারের পোশাক পরে নাশকতায় অংশ নেয় আওয়ামী লীগের দোসররা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীর দাবি, আনসারদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা হয়েছে। বিস্তারিত ফররুক বাবুর রিপোর্টে। প্রথমে 6 মাসের রেস্ট প্রথা বাতিলের দাবি নিয়ে টানা 3 দিন রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করা আনসার সদস্যরা গতকাল রবিবার এক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করে। ঠিকাদারদের মাধ্যমে নিয়োগ পাওয়া এই আনসার সদস্যদের প্রথম দাবি মানা হলেও তারা জাতীয়করণের দাবিতে আন্দোলন চালিয়ে যায়। এক পর্যায়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করে। সেই সাথে বাহিনীটির মহাপরিচালক ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবরোধ করে রাখে সচিবালয়ে। সারাদিন নানা নাটকীয়তার পর আনসার সদস্যরা রাত 8টার পর শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে আহত হন শতাধিক শিক্ষার্থী। আনসার সদস্যরা সচিবালয় এলাকায় ভাঙচুরও চালায়। এরপর ছাত্র জনতার তোপের মুখে পালিয়ে যান আনসার সদস্যরা। তাদের অনেকেই সচিবালয়ে আটকা পড়েন। ইউনিফর্ম পরে বিক্ষোভের অপরাধে পরে সেনাবাহিনী তাদের হেফাজতে নেয়। বিভিন্ন থানায় সোমবার 426 আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়। 375 জনকে সিএমএম আদালতের গারদখানায় রাখা হয়। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন না থাকায় এজলাসে হাজির করা হয়নি। এর মধ্যে রয়েছে 2 নারী আনসার সদস্য। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আনসার সদস্যদের আড়ালে নাশকতার ছক এঁকেছিল আওয়ামী লীগ। যে আনসারদের যে একটি দাবি নিয়ে, জাতীয়করণের দাবি নিয়ে যে একটি সমাবেশ হয়েছিল, মূলত সেই সমাবেশ ছিল তারা বলেছিল তারা শান্তিপূর্ণ সমাবেশ করবে। কিন্তু সেই সমাবেশে দেখা গেল শুধু আনসার ছিল না, সেই সমাবেশে স্বৈরাচার সরকারের দোসররা, তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেই আনসারের ড্রেস পরে তারা সেখানে সমবেত হয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত 375 জন আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়। এর মধ্যে শাহবাগ থানায় 208 জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে 2 থেকে 3 হাজার জনকে। পল্টন থানায় 114 জনের নাম উল্লেখ করে 3 থেকে 4 হাজার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া রমনা থানায় 98 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 2 থেকে 3 হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী ব্যক্তিরা ও পুলিশ। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, সচিবালয়ের সামনে আনসারের ছদ্মবেশে যারা এসেছিল তাদের মূল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করা। প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রবিবার ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। অপরদিকে যোগাযোগ উপদেষ্টা ফাইজুল কবির খান বলেছেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই সরকার দায়িত্ব নিয়েছে, কারো পরিকল্পনা বাস্তবায়িত হবে না। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। রবিবার দাবি আদায়ে সচিবালয়ে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা। রাত 9টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে যায় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় আনসার সদস্যরা। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে গেলে পালিয়ে যায় আনসার সদস্যরা। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আহত অনেককে ভর্তি করা হয় হাসপাতালে। সোমবার সকালে হাসনাত সহ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। এ সময় তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নেন, কথা বলেন ঢাকা মেডিকেলের চিকিৎসকদের সাথেও। পরে গণমাধ্যমকে আইন উপদেষ্টা জানান, ছাত্ররা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে না গেলে সচিবালয়ের অবস্থা আরও ভয়াবহ হতে পারত।
তারা এমন একটা অসম্ভব দাবি তুলেছিল, অবাস্তব এবং অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য, এবং আমরা সারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল। হয়তো আরও অনেকে যোগ দিত, একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত। যারা অপশক্তির দোসর আছে, যারা বিভিন্ন ছদ্মাবরণে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাদের জন্য একটা বার্তা দিয়েছে যে এই দেশের ছাত্র সমাজ জাগ্রত রয়েছে, কোনো ষড়যন্ত্র সফল হবে না। বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে। এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে। যোগাযোগ উপদেষ্টা বলেন, দাবি আদায়ের মৌসুম চলছে দেশে, এখন সবাই দাবি নিয়ে রাস্তায় নেমে পড়েছে। যে নিয়মতান্ত্রিক পন্থায় আসুন, আমরা তো আলাপ করতে রাজি না। আমরা তো এমন তো কোনো সময় হয় নাই যে উপদেষ্টারা কিংবা কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে ওনারা ব্যর্থ হয়েছেন, তা তো না। তাদের দাবিগুলো উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন কিংবা আলোচনা করতে ব্যর্থ হয়েছেন, এমন তো কেউ বলতেছে না। তো সুতরাং আমরা এটা শুনতে রাজি আছি। ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে আনছে। সুতরাং কেউ যদি মনে করে এটা বানে ভেসে আসা সরকার না, তো সুতরাং এটা আমরা যে কোনো জাতীয় এটা জনপ্রত্যাশার সরকার, এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নেব। আনসারের ছদ্মবেশে তারা জমায়েত হয়েছিল, দাবি আদায়ের উদ্দেশ্য তাদের ছিল না বলেও মন্তব্য করেন উপদেষ্টারা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আনসারের গোলযোগ অশনি সংকেত, বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরাজিত শক্তি দেশের বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছে বলে অভিযোগ তার। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বিষয়টি স্পষ্ট করেননি বলেও মন্তব্য বিএনপি মহাসচিবের। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে বন্যা হতেই পারে, তবে যেভাবে বন্যার পানি এসেছে এটা ক্রিমিনাল অফেন্স। কোনো ঘোষণা ছাড়া ভারত বাঁধ খুলে দিয়েছে। সচিবালয় ঘেরাও করে কোনো কিছু আদায়ের চেষ্টা না করার আহ্বান জানান তিনি। সচিবালয় ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজন নাম পোশাকধারী লোক, তারা গোলযোগ সৃষ্টি করে, তারা সেখানে একটা সমস্যা সৃষ্টি করতে চেয়েছিল। ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে। কিন্তু এটা কিন্তু অশনি সংকেত, এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনোই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারকে মদদ দিয়েছে, হত্যায় সহযোগিতা করেছে এমন অনেকেই এখনো প্রশাসনে রয়েছে। প্রশ্নবিদ্ধ মানুষদের প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। রিফর্মসের কথা বলেছেন, সেই রিফর্মসগুলো কোন কোন বিষয়ে কোনটা রিফর্মস, তবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন। আমি জানি এত অল্প সময়ে সবই সম্ভব না, কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তাহলে আমরা আরও বেশি করে আপনার একটা ধারণা করতে পারতাম। এদিকে বন্যার্তদের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করে তিনি বলেন, দ্রুতই সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ। সিকান্দার রেহমান, বাংলা ভিশন, ঢাকা। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কত দ্রুত রাষ্ট্র ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে যেতে পারে সে বিষয়ে বিএনপির মতামত জানতে চেয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে তিনি কথা জানান। রবিবার রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার। প্রায় পৌনে 1 ঘণ্টার বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন, ব্যবসা বাণিজ্য সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়েছে সেটি ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানান আমির খসরু। এ বিষয়ে সহযোগিতার কথা বলেছেন ব্রিটিশ হাইকমিশনার।
বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটি নির্বাচিত সরকারের কাছে যাওয়া এবং একটা জবাবদিহি সরকার বাংলাদেশে আসার ব্যাপারে তারা জানতে চেয়েছে এটা কত তাড়াতাড়ি করা সম্ভব এ বিষয়ে তারা জানতে চেয়েছিল। বিগত দিনে যে ছাত্র আন্দোলনে হতাহতের যে সংখ্যা এবং তার ব্যাপারে সেটার উপর আলোচনা হয়েছে এবং এগুলোর পরিপ্রেক্ষিতে যে বিচারের বিষয়টা সেটাও আলোচনায় আসছে। যে জাতিসংঘের পক্ষ থেকে যে ডেলিগেশন আসছে এই বিষয়টা কিভাবে আমরা অ্যাড্রেস করছি এবং দেশের মধ্যেও বিচারের বিষয়টা সম্বন্ধে তারা জানতে চেয়েছে। ত্রিপুরা রাজ্যের ডুমবুরের পর এবার ফারাক্কাবাদের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। এতে বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে বন্যার ঝুঁকি রয়েছে। তবে এখনই বাংলাদেশে বন্যার কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী। গঙ্গার পানির স্তর বাড়ায় বাঁধটি থেকে ১১ লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। ভারতের দাবি, বিহার, ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টি হওয়ায় সেই পানির চাপ কমাতে সোমবার ফারাক্কাবাদের গেটগুলো খুলে দেওয়া হয়েছে। ফারাক্কাবাদ প্রকল্পের পানি বিপদসীমা পার করায় পানি ছাড়ার পরিমাণও বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী গণমাধ্যমকে জানান, ফারাক্কাবাদের পানি গঙ্গা দিয়ে প্রবাহিত হয়। আপাতত সেখানে পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। যদি পানি বিপদসীমার উপর দিয়ে যায় তাহলে দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চল বন্যার ঝুঁকিতে পড়বে। এদিকে ফারাক্কা ব্যারেজের গেট খোলা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এটি একটি স্বাভাবিক ঘটনা যা বর্ষা মৌসুমে হয়ে থাকে। তিনি জানান, ফারাক্কা কেবল একটি ব্যারেজ, বাঁধ নয়, তাই যখনই পানির স্তর উঠে আসে তখনই গেট খুলে দেওয়া হয়। ধীরে ধীরে উন্নতি হচ্ছে বেশিরভাগ এলাকার বন্যা পরিস্থিতির। কয়েক জায়গায় অবনতি হয়েছে। গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত কুমিল্লার বিস্তীর্ণ এলাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মাঝদি ও বিভিন্ন উপজেলার বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ, খাবার পানি, ওষুধ বিতরণ অব্যাহত আছে। তবে প্রত্যন্ত দুর্গম এলাকায় ত্রাণ পাচ্ছেন না অনেকেই। চরম দুর্ভোগে বন্যার্তরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। গোমতী নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী থাকলেও নৌকা ও ট্রলার না থাকায় উপদ্রুত এলাকায় তা পৌঁছানো যাচ্ছে না। লাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, বড়ুয়া সহ বেশ কটি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলায় ৭.৫ লাখ মানুষ এখনো পানিবন্দী। নোয়াখালীতে বন্যার অবনতি হয়েছে। কোম্পানিগঞ্জের মুছাপুর ক্লোজার গেট ভেঙে জেলা শহর মাইজদি সহ বিভিন্ন উপজেলার বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলা বন্যায় ক্ষতি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা চাটখিলের জয়াগ, সাদুরখিল, মেকরারচর, পারকোট, জিরতলি ও মোহাম্মদপুরের ৩৮৮ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে লাখো মানুষ। বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও পানি বিতরণ করছে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। বাড়িঘর থেকে পানি না সরায় এখনো আশ্রয় কেন্দ্রে আছেন অনেকে। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার প্রায় ৯০% এলাকা প্লাবিত হয়েছে। জেলার প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দী। প্রতিদিন আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের সংখ্যা বাড়ছে। ১৮৫টি আশ্রয় কেন্দ্রে আছে প্রায় ২০,০০০ মানুষ। দুর্গম এলাকায় চলছে ত্রাণের জন্য তীব্র হাহাকার। বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ পানি বাড়ছে। গত ২-৩ দিনে প্রায় ১ ফুট পানি আমাদের এখানে বাড়ছে। আর সাহায্য সহযোগিতা ত্রাণের অবস্থা যেটা বলতেছেন, আমরা এখনো আমাদের গরিব দুঃখী অনেকেই আছে যারা কোনো ত্রাণে পায়নি। মৌলভীবাজারের মনু, ধলাই ও কুশিয়ারার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। তবে জুড়ি নদীর পানি এখনো বিপদসীমার উপরে। সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ চলছে। চলতি মাসে আকস্মিক বন্যার কবলে পড়ে ১১ জেলার ৭৩টি উপজেলা। ক্ষতিগ্রস্ত হয় ৫৪৫টি ইউনিয়ন ও পৌরসভা। বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। সবাই সমান নাগরিক, তাই দেশে মানুষের মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না। জন্মাষ্টমী উপলক্ষে রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে প্রত্যেকে নির্ভয়ে তাদের ধর্ম পালন করতে পারবে এবং যেখানে
কোনো মন্দির পাহারা দিতে হবে না। সরকারের দায়িত্ব প্রতিটি নাগরিকের অধিকারের পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করা। এ সময় হিন্দু নেতারা প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তারা বলেন, দেশের বন্যা কবলিত অঞ্চলে জন্মাষ্টমী উদযাপন স্থগিত করার পাশাপাশি দুর্গত এলাকায় খাদ্য ও ত্রাণ পাঠিয়েছেন। ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের প্রশংসা করে বলেন, এটি দেশে একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতে সহায়তা করবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, দেশকে এগিয়ে নিতে ধর্ম বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। বন্যার্তদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। জন্মাষ্টমী উপলক্ষে রবিবার সকালে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি দেশের হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। রাষ্ট্রপ্রধান বলেন, এবছর জন্মাষ্টমী উৎসব এমন সময় উদযাপন হচ্ছে যখন ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি লোকজন মানবেতর জীবনযাপন করছে। তাই দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, সংবিধান সকল নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তা দিয়েছে। দেশকে এগিয়ে নিতে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে পারে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সহনশীল আচরণ করতে সকলের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কিছু ব্যবসায়ী ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভেদ সৃষ্টি করে। এসবের বিরুদ্ধে দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে। রাজধানীর পলাশীতে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর আসিফ নজরুল কথা বলেন। সংখ্যালঘুদের নিরাপত্তাকে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি অভিযোগ করেন, গত 15 বছর যতবার মন্দিরে হামলা হয়েছে কখনো সেসবের বিচার হয়নি। তবে অন্তর্বর্তী সরকার এমন ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সংখ্যালঘুদের রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়। এই জনগোষ্ঠী অনিরাপদ থাকলে পুরো বাংলাদেশ অনিরাপদ থাকবে। তাই নতুন বাংলাদেশ গড়তে সব জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। সরকারের আমলে কম বেশি হয়। আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা এই জাতীয় সচেতন হচ্ছেন। যারা আপনাদেরকে একটা ভোট ব্যাংক হিসাবে ভাবে, তাদের 15 বছর আমলে আপনারা কি নিরাপদে ছিলেন? আপনাদের কতগুলো মন্দিরে আক্রমণ হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, একটা ঘটনার কি বিচার পেয়েছেন? 15 বছর কি বিচারের জন্য যথেষ্ট সময় ছিল না? আপনাদের কাছে আমার কয়েকটা অনুরোধ জাস্ট। একটা হচ্ছে, আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। আপনারা বরং রাজনীতিবিদদেরকে খুঁটি হিসেবে ব্যবহার করবেন। যে বাংলাদেশে সকল জনগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার, রাষ্ট্রের এবং সকল জনগণের। এটি একটি দায়িত্ব। বাংলাদেশকে এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বাইরের কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেফতার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয় হাসানুল হক ইনুকে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় ইনুর বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে একবার তথ্যমন্ত্রীও হন। এর আগে বৃহস্পতিবার রাজধানী গুলশান থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী ও এমপি রাশেদ খান বেননকে গ্রেফতার করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে রাজধানীর আদাবর থানার মামলায় গ্রেফতার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গোলাপকে আদালতে হাজির করে আদাবর থানা পুলিশ মামলার তদন্ত কর্মকর্তা তাকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ফের 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের রিমান্ড মঞ্জুর করেন। ছাত্র জনতার আন্দোলনে নিহত সাভার কাঁচাবাজারের 2 ব্যবসায়ীর পরিবারে চলছে কান্না। দিশেহারা তাদের স্ত্রী সন্তানরা। আন্দোলনে না গিয়েও কেন জীবন দিতে হলো বাবাকে, প্রশ্ন হতভাগ্য সন্তানের। হত্যাকারী পুলিশ সদস্যদের বিচার চায় তারা। সভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
তার কথা স্বপ্ন ছিল যে আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাবো, অনেক কষ্ট করে সে লেখাপড়া করাছিল। সে ছেলে বিশেষ ক্যাডার, তার কথা স্বপ্ন ছিল মেয়েকে ব্যাংকে চাকরি করাইবো। সেই জন্য ছেলে মেয়েকে লেখাপড়া করাছিল, কেন মারলো তার? এই আহাজারি শারীরিক প্রতিবন্ধী সাভার কাঁচা বাজারের ব্যবসায়ী কোরবান শেখের স্ত্রী। 20 জুলাই সাভারে কারফিউ ভাঙে ছাত্র জনতা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু গুলি করে পুলিশ। এক পর্যায়ে বাজার বাস স্ট্যান্ডের রাজ্জাক কাঁচা বাজারে ঢুকে পড়ে পুলিশ। তাদের গুলিতে ঘটনাস্থলে মারা যান শারীরিক প্রতিবন্ধী মুরগি দোকানি কোরবান শেখ। এর একদিন পর মারা যান আহত দোকান কর্মচারী ফারুক। আমরা দোকানদারি করতেছি, বাজারে ভরপুর কাস্টমার ছিল, ঠিক আছে। পুলিশ আইসে সাইডে আমাদের অ্যাটাক করছে, ঠিক আছে। আমি দোকানে ছিলাম, আমি এখান থেকে দৌড়ে মসজিদের কোনায় যা পলাইছে, এখানে আর কোনো কিছু দেখার মতো কিছু ছিল না। আমার আতরটা 5টা বাড়ি মারছে, ওই জায়গায় একটা, ওই জায়গায়, এই জায়গায় হাতের মাঝে একটা, 5টা বাড়ি দিছে। আমরা বলতে স্যার আমরা তো ওই জায়গায় দোকানদারি করি, তারপর আমার উপরে পিস্তল ধরছে 10টা। আমরা কইতেছি ভাই আমরা দোকানদার, আমরা কিন্তু বেতল করি না, আমরা ব্যবসা করি, আমরা গুলি করি না। এরপরেও আমরা ইচ্ছা মতো গুলি করছি। আন্দোলনে না গিয়েও বাবাকে কেন জীবন দিতে হলো এ প্রশ্নের কোনো উত্তর খুঁজে পান না কোরবান শেখের সন্তান। জানলা দিয়ে পুরো পুলিশ ভিতরে প্রবেশ করে এলোপাতে একদম নিষ্ঠুরভাবে গুলি করে। এটা পুরো মার্কেটে ঢুকে তো গুলি করছে। মার্কেটের পিছনে যে দোতলা বিল্ডিং ছিল বরফকল, বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পুরো বেআইনিভাবে পুলিশ গুলি করে এবং আব্বুর বুকে গুলি করে। পুলিশ বিনা কারণে ব্যবসায়ীদের উপর গুলি করছে এবং জেনে বুঝে সম্পূর্ণভাবে। পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে, কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। এই বাজারে অনেকের এই গুলি করছে এবং আমরা সবাই গুলিবিদ্ধ হয়েছি। তারপরে উনি এখানেই সাথে সাথে মারা যায়। এর পরের দিন ফারুক নামের আরেকটা ছেলে হাসপাতালে মারা যায়। এইভাবে অনেকের এই গুলিবিদ্ধ এখন হাসপাতালে আছে। আমরা এটার বিচার চাই। ব্যবসায়ী ভাই নিরীহ, তারা দুজন মারা গেছে, একজনের পাও কেটে ফেলাইছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের সুস্থ বিচারটা হোক, আমরা যেন পাই। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দাবি জানিয়েছে সাভারবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সচিবালয়ের সামনে বিশৃঙ্খলাকারী প্রায় 400 আনসার সদস্য কারাগারে, কারো চক্রান্ত বাস্তবায়ন হবে না, হুঁশিয়ারি উপদেষ্টাদের। আনসারদের গোলযোগকে অশনি সংকেত বললেন মির্জা ফখরুল। নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দাবি, ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিএনপির বৈঠক। এবার ফারাক্কার 109 গেট খুলে দিয়েছে ভারত। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ সহ আশপাশের জেলায় বন্যার ঝুঁকি, দুর্গতদের পাশে সব শ্রেণী পেশার মানুষ। কোনো মন্দির পাহারা দিতে হবে না, এমন দেশ চান প্রধান উপদেষ্টা। ধর্মবর্ণ নির্বিশেষে একসঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।